হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2023-এর 3রা মার্চ যখন আমরা এই সিদ্ধায় আসি, তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো আমাদের এই ফ্ল্যাটগুলোর দাম কেমন বা কীরকম প্রাইস থেকে এই ফ্ল্যাটগুলো স্টার্টিং হয়। 2.5 BHK আছে না 3 BHKও আছে, আচ্ছা 1 BHK আছে এখানে, এই ধরনের নানান প্রশ্ন আমাকে কিন্তু কমেন্ট সেকশানে তখন পেতে হতো। তাই আমি ভাবলাম নীলের থেকে, আমার বাবাইয়ের থেকে আমি যেইটুকুনি ডিটেলস পেয়েছি সেই নিয়ে তোমাদের কিছু জানিয়ে। নীল এখন ইন্টারভিউ নিচ্ছে, কিছুক্ষণ পরে ওর ইন্টারভিউ নেওয়া শেষ হলে আমি আরও দুজনে বাজার করতে যাব, কিছু জিনিস আনার আছে সেগুলো এনে নেব। আমার বাবা যখন এই সিদ্ধাতে ফ্ল্যাট বুকিং করেছিল সেই সালটা ছিল 2016। তখনও সিদ্ধার কোনো ভীতি ওঠেনি, জাস্ট ফ্ল্যাটগুলো যারা নেবে তাদের বুকিং নেওয়া শুরু হচ্ছিল। স্বাভাবিকভাবেই 2025-এর তুলনায় 2016-তে যখনও ফ্ল্যাটগুলো ওঠেইনি তখনকার দাম অনেকটাই কম ছিল। যদি ধরা যায় 3 BHK একটা ফ্ল্যাট, তখন ওই ওনাররা যদি 50 লাখ টাকায় কিনতো, সেটা হয়তো 2020-তে যখন কোনো ওনার কিনেছে সেটার দাম 65 লাখ হয়ে গেছে। তার কারণ তো স্বাভাবিকভাবে একটাই, যে ফ্ল্যাট অনেকটা উঠে গেছে এবং ফ্ল্যাটের যে সার্কামস্ট্যান্সেস এরিয়াগুলো আছে সারাউন্ডিংয়ে সেইগুলো আরও উন্নত হয়েছে আগের তুলনায়, এবং ফ্ল্যাটের আশেপাশের জায়গাগুলোর জন্য কিন্তু ফ্ল্যাটের দামের অনেকটা বার হয়। এখন সিদ্ধাতে 3 BHK অবধি ম্যাক্সিমাম ফ্ল্যাট আছে। এবার আমরা যে ব্লকগুলোতে থাকি সেখানে 3 BHK অবধি লাস্ট ফ্ল্যাট আছে, কিন্তু এখন যে নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে সেখানে খুব সম্ভবত 2.5 BHK অবধি লাস্ট ঘর আছে। চলো, নীলের ইন্টারভিউ নেওয়া শেষ, এরপর আমি ঝট করে বাজারটা করে আনি। বাজার করে চলে এসেছি, অনেক কিছু কিনেছি সবজিপাতি। ডাক্তার বলেছে যে সবজি বেশি করে খাবে, তাই ভরপুর সবজি নিয়ে চলে এসেছি। দেখাই তোমাদের কেমন। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে এই লো ফ্যাট মিল্কটা, এটা দিয়েই আমাকে চা খেতে বলেছে চিনি ছাড়া। আচ্ছা, তারপরে আমি কিনেছি হচ্ছে একটা সুইট কর্নের প্যাকেট, এটা ভালো কার্বোহাইড্রেটের জন্য আমি কিনেছি। তারপরে হচ্ছে দই আর একটা বড় ওটসের প্যাকেট, এগুলো আমার নিত্যদিনের খাওয়ার মধ্যে লাগবে। নিয়ে এসেছি অনেক ফল, নানান রকম ফল এনেছি, কারণ ফল এই দুপুরবেলাগুলোতে খেতে বলেছে আমাকে ডাক্তার। যাই হোক, তাহলে বলি এরপর আমার বাবার এবং নীলের বা দাদা ভাইয়ের ফ্ল্যাট কিনতে কত টাকা লেগেছে। 2016-তে যখন আমার বাবা কিনেছিল, তখন যেহেতু বললাম যে সিদ্ধার কোনো ভীতি ওঠেনি, সবে ওরা একটা ডেমো ফ্ল্যাট দেখিয়ে বিক্রি করা শুরু করেছে। সেই সময় যেহেতু আমার বাবা একটা ফ্ল্যাট বুকিং করেছিল, তাই জন্য আমার বাবার 2.5 BHK-র একটা ফ্ল্যাট অ্যালং উইথ আ গ্যারেজ পুরো প্রাইস পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 35 লাখসের মতো। এবার আরেকটা ব্যাপারও আছে, এই ফ্ল্যাটগুলো যেহেতু হাই রাইজ ফ্ল্যাট, তাই জন্য যত তুমি ওপরে ফ্ল্যাট কিনবে সেই ফ্ল্যাটের দাম কিন্তু ফ্লোর ওয়াইজ একটু বেশি পড়ে। মানে 10 তলায় আমার বাবা 2016-তে যে ফ্ল্যাটটা কিনেছে 2.5 BHK, সেটা যদি 30 লাখস পড়ে গ্যারেজ ছাড়া, তাহলেও এক্স্যাক্ট সেম ফ্ল্যাটটা 12 তলায় যদি কেউ থাকে তার কিন্তু পড়বে মিনিমাম টু মিনিমাম 33 to 34 লাখসের মতো গ্যারেজ ছাড়া। এখন এটা আমি 2016 ধরে কথাটা বলছি। যাই হোক, এরপরে 2018-19-এ যখন আমার দাদা ভাই একটা 3 BHK সাউথ ওপেন ফ্ল্যাট কেনে, তখন মোটামুটি তার দাম পড়েছিল 45 লক্ষ টাকার মতো। তোমরা জানো, দিদি ভাই আর আমি এই দুজনে যে ফ্ল্যাটে থাকি সেটা শুধু ফ্লোর ছাড়া বাকি আমাদের ফ্ল্যাটটা পুরো সেম, শুধু আমাদের ফ্লোরই আলাদা। দিদি থাকে 10 তলায়, আমি থাকি 13 তলায়, কিন্তু আমাদের 10 আর 13 তলাতে সেম সিরিজের ফ্ল্যাট নেওয়া, আর সেই জন্যই আমাদের ঘরের ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটাই সেম, শুধুমাত্র ফ্লোর আলাদা। এবার নীল ফ্ল্যাট কিনেছে 2021-এ কি 2020-র শেষে, যার ফলে এই 13 তলায় নীলের ফ্ল্যাটটা পড়েছে 51 to 52 লাখসের মতো। আমি কিন্তু গ্যারেজ ছাড়া নীলের ফ্ল্যাটটার দাম বললাম, দাদা ভাইয়ের ফ্ল্যাটটাও কিন্তু গ্যারেজ ছাড়াই আমি ফ্ল্যাটের দামটা বলেছিলাম। এই গেল নীল, দাদা ভাই বা বাবাই যেই সময় ফ্ল্যাট কিনেছিল সেই সময় আমাদের ফ্ল্যাটের কস্টিং কিরকম ছিল। রিসেন্টলি দেখলাম এটার দাম আরও প্রচণ্ড বেড়ে গেছে। মানে এই নীলের ফ্ল্যাটটা যেখানে থাকে
ওই ফ্ল্যাটটাই যদি তুমি আজকের ডেটে দাঁড়িয়ে কিনতে চাও তাহলে এটার দাম মোটামুটি 67 to 68 লাখসের মতো পড়বে গ্যারেজ ছাড়া। আর এখন যে 2.5 BHK ফ্ল্যাটগুলো সিদ্ধা নতুন করে তৈরি করছে আমাদের সেম সোসাইটিতে, সেটার দাম হয়ে দাঁড়িয়েছে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মতো। তবে অবশ্যই এটা ঠিক যে আমার সোসাইটিতে শুধু ফ্ল্যাট নয়, আনুষঙ্গিক যে অ্যামিনিটিস ফেসিলিটিগুলো আমরা পাই সেগুলো অত্যন্ত ভালো, যেরকম সুইমিং পুল, একটা বড় লেক, আমাদের ব্যাঙ্কুয়েট হল বা যোগা করার জায়গা, জগিং করার একটা সুন্দর মাঠ বা খেলাধুলার করার প্লেগ্রাউন্ড, ইভেন বাচ্চাদের জন্য আলাদা একটা প্লেগ্রাউন্ড আছে, সেখানে স্লিপ আছে, দোলনা আছে, একটা আলাদা করে ব্যাডমিন্টন কোর্ট আছে, বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আমরা পাই। কিন্তু তার জন্য আমাদের 3 মাস অন্তর একটা করে ক্যাম্প বিল দিতে হয়। ক্যাম্প বিলটা কিরকম, যে স্কোয়ার ফিটের ওপর আমাদের ক্যাম্প বিলগুলো ম্যাটার করে। ধরো যে যত স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকে সেই স্কোয়ার ফিট এরিয়াটা ইন্টু 2 টাকা করে, পার স্কোয়ার ফিট 2 টাকা করে। এবার যে ধরো যত স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকে, কেউ যদি 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকে, ইন্টু 2 করে যতটা অ্যামাউন্ট হয় সেটা 3 মাস অন্তর আমাদের অ্যাজ আ ক্যাম্প বিল দিতে হয়। এটা আমাদের সিকিউরিটি পারপাসে আমরা প্রোভাইড করে থাকি। ধরো কোনো জায়গার জল লিক করছে, সেই জায়গাটা সারানোর জন্য আমাদের যতগুলো ফ্ল্যাট আছে সবাই যা ক্যাম্প বিল দেয় সেটা থেকে মেরামত করা হয়। ধরো ব্যাঙ্কুয়েট হল আমরা যেটা পাই সেই জায়গাটা বা অন্যান্য কোনো জায়গার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই ক্যাম্প বিল থেকে কিন্তু আমাদের থেকেই টাকা নিয়ে কিন্তু এই জায়গাটা সারাই করা হয়। তাছাড়া নিজেদের বাড়ির মতো ইলেকট্রিসিটি বিল তো আলাদা আলাদা সবাইকেই দিতে হয়। দাদা ভাই নীল এদের যেহেতু আলাদা করে কোনো গ্যারেজ নেই, তাই জন্য এদের কিন্তু পরবর্তীতে যদি গ্যারেজ কিনতে হয় তাহলে একটা বিশাল অঙ্কের টাকা দিতে হবে। এখন মোটামুটি 6 থেকে 7 লাখ টাকা হয়ে গেছে পার গ্যারেজ, আমি যতদূর জানি। এরপরও হয়তো আরও বাড়বে, কিন্তু হ্যাঁ একটা গ্যারেজ কিনে নেওয়া ভালো, কারণ গাড়ি ছাড়া তো অবভিয়াসলি কারোর চলে না, সেটা বাইক হোক বা 4 চাকা হোক, যাই হোক, যবেই কিনবে এখন ফ্ল্যাট কেনা মানে একটা গ্যারেজ আনুষঙ্গিক গাড়ি থাকুক না থাকুক কিনে রাখাটা ভালো। কারণ গাড়ির জন্য একটা ঘর কিনতে গেলে এখন অনেকটা দাম বেড়ে গেছে সেই জায়গাটারও। লঙ্কাকে যদি বেশি দিন স্টোর করতে চাও তাহলে ফ্রিজের মধ্যে যখন রাখবে তখন লঙ্কার যে বোটাগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে তারপর একটা কন্টেনারে ফ্রিজে অনেক দিন স্টোর করতে পারবে। দেখতে পাবে যে এভাবে স্টোর করলে কিন্তু লঙ্কাগুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে না, অনেক দিন তাজা থাকবে। মানে তুমি যদি 10 টাকার লঙ্কা আনো দেখবে সেটা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ চলে যাচ্ছে। রিসেন্টলি এখন টমেটোর দাম প্রচুর কমেছে, তাই আমি বেশি করেই নিয়ে এসেছি যাতে আমাদের অনেক কটা দিন চলে যায়। এই বছরই নীলের বোন মানে আমার ননদের বিয়ে, তার পাকা কথা আর বেশ কিছুদিন পরে। আমি ভাবছিলাম এই কটা দিন আমি যদি একটু ক্লিন, একটু ফ্রেশ খাবার দাবার খেয়ে নিজের ওয়েটটা একটু কমাতে পারি বা একটু নিজেকে ফিট রাখতে পারি, তাহলে সেদিনকে হয়তো শাড়ি পরলে আমাকে দেখতে বেশ ভালো লাগবে। কে জানে কি হবে। যাই হোক, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ওটসের যে স্মুদিটা আমি খাবো তার জন্য রাত্রিবেলায় ওটসটাকে আমি ভিজিয়ে দিচ্ছি। তার জন্য আমি ওটস ভেজাবো, তার সাথে ভেজাবো 4টে আমন্ড কি 2টো আমন্ড, যেই কটা আমার লাগবে ওটা ভেজাবো। আর ওটা আমি কালকে সকালে যখন খাবো খোসা শুদ্ধ খাবো, খোসাটা কিন্তু ছাড়িয়ে নয়। এবং তার সাথে আমি কিছু মিক্সড সিড এনেছি, যেহেতু আমার PCOS-এর একটা প্রবলেম ছিল, যদিও সেটা আমি রিকভার করে গেছি, বাট স্টিল ওটা যাতে একেবারে রিকভার আমি করে ফেলতে পারি, ওটা যেন আবার ব্যাক না করে, তার জন্য আমি মিক্সড সিডস খাবো। সকালে যে স্মুদিটা আমি বানাবো তার জন্য আজকে রাতেই আমি সমস্ত কিছু ভিজিয়ে টিজিয়ে রাখলাম, যাতে কালকে আমি চট করে স্মুদিটা ঘুম থেকে উঠে বানিয়ে খেয়ে ফেলতে পারি। লাস্ট PCOS-এর যে ড্রিঙ্কটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম সেখানে আমি অনেক পজিটিভ কমেন্ট পাচ্ছি। দেখছি তোমাদের আমার সাথে সাথে PCOS-এর ড্রিঙ্কটা খেয়ে অনেক উপকার হয়েছে। আমি তোমাদের দরকার হলে আবার আরেকটা ভিডিও করে দেখাবো যে PCOS ফ্রেন্ডলি ওই ড্রিঙ্কটার জন্য কেন ওই ড্রিঙ্কটা ভালো এবং তার ফলে আরও কী হতে পারে শুধুমাত্র PCOS-টা রেগুলার হওয়ার সাথে সাথে, কারা কোনটা ব্যবহার করবে কারা কোনটা ব্যবহার করবে না সেই নিয়ে আবারও একটা ভিডিও করব। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি, তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে যেতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।